আসসালামু আলাইকুম। আজ শুনবেন রূপালী মাকড়সার তৃতীয় পর্ব। জোরে জোরে কিল মারার শব্দ হচ্ছে দরজার বাইরে থেকে। খোলো, রিজেন্টের আদেশ, আমরা আইনের লোক। আবার চেঁচিয়ে উঠল ক্রুদ্ধ কণ্ঠ। দরজায় পিঠ দিয়ে চেপে দাঁড়িয়েছে কিশোর আর মুসা। নিজেদের দেহের ভার দিয়ে দরজা আটকে রাখতে চাইছে যেন। হাতের অপূর্ব সুন্দর জিনিসটার দিকে চেয়ে আছে রবিন। মাথায় চিন্তার ঝড়। কোথাও লুকিয়ে ফেলা দরকার এটাকে, কিন্তু কোথায়? হঠাৎ সচল হয়ে উঠল রবিন। ছুটোছুটি শুরু করলো সারা ঘরময়। চোখ জায়গা খুঁজছে। কোথায় লুকিয়ে রাখবে মাকড়সাটাকে? কার্পেটের তলায়? না। বিছানার গদি? তাও না। তাহলে তাহলে কোথায়? কোথায় রাখলে খুঁজে পাবে না অন্য কেউ? জোরে ধাক্কা দেওয়া হচ্ছে দরজায়। ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে। এই সময়ই ঘটল আরেকটা ঘটনা। ভীষণভাবে দুলে উঠল জানালার পর্দা। লাফিয়ে এসে ঘরের ভেতরে পড়ল দুজন তরুণ। চমকে উঠল কিশোর আর মুসা। ওদিক থেকেও আক্রমণ এলো। না না, চমকাবার কিছু নেই। কাছে এগিয়ে এসেছে এক তরুণ। ফিসফিস করে বলল, আমি মরিডো। আর ও আমার ছোট বোন মেরিনা। মেরিনা? ও আপনার বোন? ফিসফিস করেই বলল কিশোর। সেই মেয়েটা পার্কে বেলুন বিক্রি করছিল যে, পরনে মরিডোর মতোই প্যান্ট, জ্যাকেট। দেখে প্রথমে তাই তাকে ছেলে বলে ভুল করেছে ওরা। মাথা ঝোঁকালো মরিডো। জলদি আসুন, পালাতে হবে। আপনাদেরকে অ্যারেস্ট করতে এসেছে ওরা। ধরতে পারলে ফাঁসি দেবে। আওয়াজ পাল্টে গেছে আঘাতের। দরজা ভাঙার জন্যে কুড়াল ব্যবহার করা হচ্ছে, কিন্তু 3 ইঞ্চি পুরু ভারী ওক কাঠের দরজা এত সহজে ভাঙবে না। কয়েক মিনিট সময় নেবেই। ঘরে বসে টেলিভিশনে সিনেমা দেখছে যেন ওরা। খুব দ্রুত ঘটে যাচ্ছে ঘটনা। তাল পাচ্ছে না 3 গোয়েন্দা। বেরিয়ে যেতেই হবে এই ঘর থেকে। এটা ঠিক, কিন্তু কি করে বুঝতে পারছে না। জলদি এসো মুসা, হঠাৎ চেঁচিয়ে উঠল কিশোর। কাজ করতে শুরু করেছে আবার তার মগজ। রবিন, এসো, মাকড়সাটা পকেটে ঢোকাও। ঘরের কোণে দাঁড়িয়ে আছে রবিন। হঠাৎ সোজা হলো। দ্বিধা করলো এক মুহূর্ত, তারপর ঘুরে ছুটে এলো। জানালার দিকে ছুটল মেরিনা। ফিরে সবাইকে একবার ইশারা করেই টপকে ব্যালকনিতে চলে গেল। ওরা পিছু পিছু ব্যালকনিতে এসে নামলো কিশোর, মুসা, রবিন। ঠান্ডা অন্ধকারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো ওরা। নিচে জ্বলছে শহরের আলো। দালানের গা থেকে বেরিয়ে আছে চওড়া কার্নিশ। সেটা দেখিয়ে বলল, প্যালেসের পেছনেও আছে। এতখানি চওড়া, হাঁটা যাবে। আসুন, আমি পথ দেখাচ্ছি। ব্যালকনির রেলিংয়ে উঠে বসলো ম্যারিনা। নিঃশব্দে লাফিয়ে নামলো কার্নিশে। দ্বিধা করছে কিশোর। আমার ক্যামেরা! হঠাৎ চেঁচিয়ে উঠল সে। ফেলে রেখে এসেছি। আর আনার সময় নেই, পেছন থেকে বলল মরিডো। 2 মিনিট টিকবে আর দরজা, বড়জোর 3। একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। খুব খারাপ লাগলো ক্যামেরাটার জন্যে, কিন্তু আনার উপায় নেই। মুসা নেমে পড়েছে ততক্ষণে কার্নিশে। তাকে অনুসরণ করল কিশোর। দেয়ালের দিকে মুখ, পা ফাঁক করে পাশে হেঁটে সরছে মেরিনা। গায়ে গা ঠেকিয়ে মেরিনার মতো করেই সরতে লাগলো মুসা আর কিশোর, বেড়ালের মতো নিঃশব্দে। ভয় পাবার সময়ই নেই। ঘরের ভেতরে দরজায় আঘাতের শব্দ হচ্ছে এক নাগাড়ে। প্রাসাদের এক কোণে পৌঁছে গেল ওরা। ঠান্ডা হাওয়া ঝাপটা দিয়ে গেল চোখে মুখে। ক্ষণিকের জন্যে কেঁপে উঠল রবিন। দুলে উঠল দেহ। অনেক নিচে ডেঞ্জো নদী। রাতের মতোই অন্ধকার। পাক খেয়ে খেয়ে ঘূর্ণি সৃষ্টি করছে পানি। শব্দ শোনা যাচ্ছে। কাঁধ খামচে ধরল মরিডোর শক্তিশালী হাত। পতন রোধ করল রবিনের। আবার ভারসাম্য ফিরে পেল সে। জলদি! রবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল মরিরো। চমকে উঠল একজোড়া পায়রা। এ কি জ্বালাতন! এত রাতে ঘুম নষ্ট করতে এলো কে? পাখার ঝটপট শব্দ তুলে দালানের খোপ থেকে বেরিয়ে এলো পাখি দুটো।
অনধিকার চর্চাকারীদের মাথার উপর চক্কর দিয়ে দিয়ে উঠতে লাগলো। হঠাৎ বসে পড়তে যাচ্ছিল রবিন, আবার তার কাঁধ খামচে ধরল মরিডো। মোড় ঘুরে আরেকটা ব্যালকনির কাছে চলে এলো ওরা। রেলিংয়ে উঠে বসলো মেরিনা। নামলো। ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে ৫ জনে। এবার ওপরে উঠতে হবে, ফিসফিসিয়ে বলল মেরিনা। এই যে দড়ি, গিট দিয়ে আছে, একটু পরপরই উঠতে অসুবিধা হবে না। এটা কেন? রেলিংয়ে বাঁধা আরেকটা দড়ি নেমে গেছে নিচে। সেটা দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর। ওদের বোকা বানাতে, জবাব দিল মেরিনা। ধরে নেবে আমরা নিচে নেমে গেছি। ওপর থেকে ঝুলছে যে দড়িটা, সেটা ধরে উঠতে শুরু করলো মেরিনা। তাকে অনুসরণ করলো মুসা। তারপর দড়ি ধরল কিশোর। ওদেরকে কয়েক ফুট ওঠার সময় দিল রবিন। তারপর দড়ি ধরে ঝুলে পড়ল সেও। উঠতে শুরু করলো ধীরে ধীরে। আবার কার্নিসে নেমেছে মরিডো। মারাত্মক ঝুঁকি নিয়ে এগিয়ে গেল কোনায়, উকি দিল। দেখতে চাইছে ওদিকে কত দূর কি করলো শত্রুরা। ফিরে এলো মরিডো। ফিসফিস করে বলল, এখনো দরজা নিয়েই আছে, তবে এসে পড়ল বলে। কি? মরিডোর দিকে তাকাতে গেল রবিন। ঘামে ভেজা হাত পিছলে গেল হঠাৎ। গিটও আটকাতে পারল না। সরসর করে নিচে নেমে চলে এলো সে। ঘষা লেগেছিলে গেল হাতের চামড়া। তার মনে হলো আগুন লাগিয়ে দিয়েছে কেউ। মাত্র একটা মুহূর্ত, পরক্ষণেই এসে পড়ল নিচে দাঁড়ানো মরিডোর ওপর। পড়ল তাকে নিয়েই। জোরে কঠিন কিছুতে ঠুকে গেল মাথা। দপ করে চোখের সামনে জ্বলে উঠল কয়েক হাজার লাল হলুদ ফুল। তারপরেই অন্ধকার। রবিন! কানের কাছে ডাক শুনে চোখ মেলল সে। রবিন, শুনতে পাচ্ছেন? লেগেছে কোথাও? শঙ্কিত গলা মরিডোর। চোখ মিটমিট করল রবিন। ওপরে তারা জ্বলা আকাশ। মুখের ওপর ঝুঁকে আছে মরিডো। চিত হয়ে পড়ে আছে সে। প্রচণ্ড যন্ত্রণা মাথায়। রবিন, কোথাও লাগেনি তো? আবার জিজ্ঞেস করল মরিডো, উদ্বিগ্ন। মাথা ব্যথা করছে, অবশেষে বলল রবিন। কোলা ব্যাঙের আওয়াজ বেরোলো গলা থেকে। ভালোই আছি। ধীরে ধীরে উঠে বসল সে। চারদিকে তাকালো। একটা ব্যালকনিতে বসে আছে। পাশে প্যালেসের পাথরের কালো বিশাল দেয়াল উঠে গেছে ওপরে। অনেক নিচে ডেনজো নদীতে মিটমিট করছে নৌকার আলো। আমি এখানে কেন? বলে উঠল রবিন। জানালা দিয়ে ঘরে ঢুকলেন আপনারা, তারপরেই আমি এখানে। মাথায় যন্ত্রণা, কিছুতেই তো বুঝতে পারছি না। প্রিন্স পল, রক্ষা করুন আমাদের, বিড়বিড় করল মরিডো। কথা বলার সময় নেই। দড়ি ধরে উঠতে পারবেন? এই যে দড়ি। রবিনের হাতে দড়িটা গুজে দিল সে। উঠতে পারবেন? অবাক হয়ে দড়িটা ধরে আছে রবিন। এটা কোথা থেকে এলো? এর আগে কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না। ভীষণ দুর্বল লাগছে। মাথায় অসহ্য যন্ত্রণা। জানি না। ধীরে ধীরে মাথা নাড়ল রবিন। চেষ্টা করব। হবে না। আপন মনেই বিড়বিড় করল মরিডো। বুঝেছি, পারবেন না। টেনে তুলতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। দড়ি বেঁধে টেনে তুলব। দড়ির মাথা রবিনের দুই বগলের তলা দিয়ে এনে বুকে শক্ত করে পেঁচালো মরিডো। গিট দিল। চুপ করে থাকুন, আমি উঠে যাই, তারপর টেনে তুলব। দেয়ালে অনেক ফাটল আছে, ওগুলোতে পা বাঁধিয়ে ওপরে ঠেলে দেবার চেষ্টা করবেন নিজেকে। আমাদের সাহায্য হবে। তা যদি না পারেন, চুপচাপ ঝুলে থাকবেন। ভয় নেই, ফেলে দেব না। দড়িতে টান পড়তেই ওপরের দিকে চেয়ে বলল, আসছে। অঘটন ঘটেছে এখানে। দড়ি ধরে রেলিংয়ে উঠে দাঁড়ালো মরিডো। ঝুলে পড়ল অন্ধকারে। নিঃশব্দে উঠে যাচ্ছে মরিডো। সেদিকে তাকিয়ে রইল রবিন। হাত চলে গেছে মাথার পেছনে। আহত জায়গা। এখনো বুঝতে পারছে না সে কি করে এখানে এলো। সঙ্গীরা কোথায় কি করছে বুঝতে পারছে না। মনে পড়ছে ওরা ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। দরজায় কুড়াল দিয়ে কোপানোর শব্দ।
জানালা দিয়ে ঘরের ভেতর এসে লাফিয়ে নেমেছে দুই তরুণ। বড় একটা জানালার চৌকাঠে বসল মরিরো। লাফ দিয়ে নামলো ভেতরে। ওরা তিনজন দাঁড়িয়ে আছে, সবাই উদ্বিগ্ন। পড়ে গিয়েছিল রবিন, বলল মরিডো। খুব নাড়া খেয়েছে, চোট লেগেছে মাথায়, টেনে তুলতে হবে, নিজে নিজে উঠতে পারবে না। আসুন, দড়ি ধরতে হবে। চারজনেই চেপে ধরল দড়ি, টান দিল। ওঠার সময় সাহায্য করেছে গিঁটগুলো, এখন অসুবিধে সৃষ্টি করলো। প্রতিটি গিঁট বেঁধে যাচ্ছে চৌকাঠের কিনারে, আটকে যাচ্ছে। হ্যাঁচকা টান দেয়া যাচ্ছে না। গিঁটের তলায় হাত ঢুকিয়ে দিয়ে সরিয়ে আনতে হচ্ছে অনেক কষ্টে। ওজন বেশি না রবিনের, তাছাড়া ওরা চারজন। অসুবিধা সত্ত্বেও শিগগিরই দেখা গেল তার মাথা, কাঁধ। হাত বাড়িয়ে চৌকাঠ চেপে ধরল রবিন। দু হাত ধরে তাকে তুলে আনলো মুসা আর মরিডো। এলাম। কাঁপছে রবিনের গলা। কিচ্ছু ভেবো না, আমি ঠিকই আছি। মাথা ব্যথা করছে অবশ্য, ওটা এমন কিছু না, হাঁটতে পারবো। কিন্তু ব্যালকনিতে কি করে এলাম সেটাই মনে করতে পারছি না। পারবেন, মোলায়েম গলায় বলল মেরিনা। ওসব নিয়ে বেশি ভাবার দরকার নেই এখন। আর কোনো অসুবিধে নেই তো? না, বলল রবিন। আরেকটা শোবার ঘরে এসে ঢুকেছে ওরা। ভাবসা গন্ধ, অনুভবেই বুঝতে পারছে বালি গিজগিজ করছে। তারার আবছা আলো জানালা দিয়ে ঢুকছে ভেতরে। কোনো আসবাবপত্র দেখা গেল না। পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে গেল মরিডো আর মেরিনা। নিঃশব্দে দরজা খুলল মরিডো। গলা বাড়িয়ে উকি দিল বাইরে, ফিরে এলো আবার। কেউ নেই, বলল মরিডো। লুকানোর জন্য একটা জায়গা বের করতে হবে এবার। মেরিনা, তোমার কি মনে হয় মাটির তলার কোনো একটা ঘরে নিয়ে যাব? না, জোরে মাথা নাড়ল মেরিনা। দড়ি দেখে ভাববে নিচে নেমে গেছেন ওরা। নিচের কোনো ঘরেই খোঁজা বাদ রাখবে না বেটারা। দেখো। জানালায় দাঁড়িয়ে নিচে উকি দিল সবাই। নিচে আঙিনায় আলো নড়াচড়া করছে, টর্চ হাতে ঘুরে বেড়াচ্ছে প্রহরীরা। ইতিমধ্যেই পাহারা শুরু হয়ে গেছে আঙিনায়, বলল মেরিনা। ওপরেই যেতে হবে আমাদের। দিনটা কোথাও লুকিয়ে রাখতে হবে। আগামী রাতে দেখব অন্য কোথাও সরিয়ে নিতে পারি কিনা। কোনো একটা ডানজনের ভেতর দিয়ে পানি সরা ড্রেনে নিয়ে যাব। তারপর হয়তো নিয়ে চলে যেতে পারবো আমেরিকান এম্বাসিতে। ভালো বলেছ, সায় দিল মরিডো। প্যালেসের এদিকটায় লোকজন আসে না, দড়ি নিচে নেমে গেছে। এদিকে ওঠার কথা ভাববে না কেউ। সঙ্গে রুমাল আছে আপনাদের? আছে। পকেট থেকে সাদা রুমাল বের করে দিল কিশোর। নিচে আঙ্গিনায় ফেলে দেব সুযোগ মতো, বলে রুমালটা পকেটে রাখলো মরিডো। জানালার ফ্রেমের মাঝখানের দণ্ডে বাঁধা দড়িটা ওটা বেয়েই উঠে এসেছে। খুলে নিয়ে হাতে পেঁচালো সে। আসুন, যাই। ম্যারি, পেছনে থাকো। একে একে করিডোরে বেরিয়ে এলো ওরা। দুপাশে ঘর, ওপরে ছাদ, অন্ধকার। মরিডোর হাত ধরেছে কিশোর, তার হাত মুসা, মুসার হাত রবিন, তার হাত মেরিনা। পাঁচজনের একটা শেকল যেন নিঃশব্দ কিন্তু দ্রুত পায়ে এগিয়ে চলল। টর্চ জেলে দেখে নিল মরিডো। দেয়ালের গায়ে একটা দরজার সামনে এসে থামল। ধাক্কা দিল, খুলল না। আরো জোরে ধাক্কা দিতেই মরচে পড়া কবজা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। খুলে গেল পাল্লা। চমকে উঠল সবাই। কান খাড়া করে দুরু দুরু বুকে দাঁড়িয়ে রইল ওরা এক মুহূর্ত। না, কোনো রকম শব্দ শোনা গেল না। ভেতরে পা রাখল ওরা। একটা সিঁড়িঘর। অন্ধকারে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সামনে আরেকটা। ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল মরিডো। খোলা ছাদে বেরিয়ে এলো ওরা। ছাদ ঘিরে রেখেছে উঁচু দেয়াল। দেয়ালের গায়ে মাঝে মাঝে বড় কুলুঙ্গি মতো রয়েছে। ওখান থেকে তীর ছোড়া হতো, গরম তেল ঢেলে দেওয়া হতো শত্রুর ওপর। কুলুঙ্গিগুলো দেখিয়ে বলল মরিডো, আজকাল আর ওসবের দরকার হয় না। ছাদে পাহারাই থাকে না অনেক বছর। প্রত্যেক কোণায় সেন্ট্রি রুম রয়েছে। এক কোণে পাথরের একটা খুপড়ি মতো ঘরে নিয়ে এলো ওদেরকে মরিডো।
অনেক আপত্তি প্রকাশ করার পর খুলে গেল কাঠের দরজা। ভেতরে আলো ফেলল সে। চার দেয়াল ঘেঁষে চারটে লম্বা বেঞ্চ। ডিউটির ফাঁকে ফাঁকে ওখানেই শুয়ে ঘুমাতো সেন্ট্রিরা। ধুলোয় একাকার। ছোট ছোট ফোকর রয়েছে দেয়ালে। কাচ নেই। এককালে সারাক্ষণ পাহারা থাকতো এখানে, বলল মরিরো। সে অনেক আগের কথা। এখানে আপাতত নিরাপদ আপনারা। আগামীকাল রাতে আবার আসবো, যদি পারি। ধপ করে একটা কাঠের বেঞ্চে বসে পড়ল কিশোর। কপাল ভালো এখন গরমকাল, নইলে ঠান্ডায় জমেই মরতে হতো। তো এসব কি, কি ঘটেছিল? কোনো ধরনের ফাঁদ, বলল ম্যারিনা। রূপালী মাকড়সা চুরির অজুহাতে আপনাদেরকে গ্রেফতার করা হতো। তারপর কোনো একটা কায়দা বের করে সিংহাসনে বসতে দিত না প্রিন্স দিমিত্রিকে। এখন পর্যন্ত এই জানি। আমরা চুরি করিনি রূপালী মাকড়সা, বলল কিশোর। জানি, কিন্তু ওটা এখন আমাদের কাছে আছে। রবিন, দেখাও ওদের। জ্যাকেটের এক পকেটে হাত ঢোকালো রবিন, তারপর ঢোকালো অন্য পকেটে। সতর্ক হয়ে উঠল। তাড়াতাড়ি খুঁজল সব কটা পকেট। ঢোক গিলল। কিশোর নেই। নিশ্চয় পড়ে গেছে কোথাও। মাকড়সাটা ছিল আপনার কাছে? হারিয়েছেন? আতঙ্কিত গলা মরিডোর। সর্বনাশ, বলে উঠল মেরিনা। আপনাদের কাছে এলো কি করে? হারালোই বা কি করে? ভল্ট থেকে রূপালী মাকড়সা চুরি যাওয়ার কাহিনী খুলে বলল কিশোর। যা যা শুনেছিল প্রিন্স দিমিত্রির কাছে জানালো। আসলটার জায়গায় নকলটা পড়ে আছে এখন। প্রিন্সের সন্দেহ চুরি করেছে ডিউক রোজার, দিমিত্রির প্রিন্স হওয়া ঠেকানোর জন্যে। রবিন জানালো ড্রয়ারে রুমালের ভাঁজ থেকে কি করে পেয়েছে সে মাকড়সাটা। যন্ত্রণাটা বুঝতে পারছি এবার, চিন্তিত শোনালো মরিডোর গলা। ডিউক রোজারই মাকড়সাটা আপনাদের ঘরে লুকিয়ে রেখেছিল। তারপর লোক পাঠিয়েছে গ্রেফতার করতে। মাকড়সাটা পাওয়া যেত আপনাদের ঘরে। প্রিন্স দিমিত্রির অসাবধানতার কারণেই ওটা চুরি করতে পেরেছেন। ঘোষণা করে দিত ডিউক। প্রিন্সের ওপর বিশ্বাস হারাতো লোকে। আপনাদেরকে ভ্যারিনিয়া থেকে বের করে দিত রোজার। আমেরিকার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করত। রাজ্য শাসন চালিয়ে যেত। তারপর কোনো এক সময়ে নিজেকে স্থায়ী রিজেন্ট ঘোষণা করে বসে পড়ত সিংহাসনে। কিন্তু মাকড়সাটা এখন তার হাতে নেই, বলল মুসা। আর তো এগোতে পারছে না। পারছে, বলল মরিডো। আপনাদেরকে ধরার চেষ্টা করবে। ধরতে পারলে ঘোষণা করবে মাকড়সাটা কোথাও লুকিয়ে ফেলেছেন আপনারা। আমেরিকান এম্বাসিতে পালিয়ে যেতে পারলেও বদনাম থেকে রেহাই পাবেন না। তাহলে বলবে রূপালী মাকড়সা চুরি করে নিয়ে চলে গেছেন আপনারা। কিন্তু একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, বলল মুসা। রূপালী মাকড়সা হারালে কিংবা চুরি গেলে দিমিত্রির দোষটা কোথায়? আমরা না এলেও তো ওটা চুরি যেতে পারত। আগুন লেগে কিংবা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারত। তখন তখন সারা দেশ শোক প্রকাশ করত দীর্ঘদিন ধরে। প্রিন্স দিমিত্রির কোনো দোষ থাকতো না। এখন তো বলবে আমেরিকান কয়েকটা চোর বন্ধুকে এনে ভল্টে ঢুকিয়েছে, ফলে চুরি গেছে মাকড়সা। আসলে প্রিন্স পল আমাদের কাছে কতখানি কি সেটা বলে বোঝানো যাবে না আপনাদের। তার ওই প্রতীক চিহ্ন, ওই রূপালী মাকড়সা, ওটার উপরেই নির্ভর করছে আমাদের ভাগ্য, স্বাধীনতা, ভবিষ্যৎ। চুপ করে রইল তিন গোয়েন্দা। হয়তো বলবেন আমরা কুসংস্কারে বেশি বিশ্বাসী, আবার বলল মরিডো। কিন্তু আজ পর্যন্ত মাকড়সার অবমাননা করে টিকতে পারেনি কেউ। ধ্বংস হয়ে গেছে। বংশ বংশ ধরে প্রিন্স পলকে ভালোবেসে এসেছি আমরা। তার আদেশ, তার নির্দেশ এখনো ভ্যারিনিয়ারদের কাছে ধ্রুব বাক্য। আমরা জানি যতদিন রূপালী মাকড়সা নিরাপদে থাকবে, ভ্যারিনিয়ানরা নিরাপদ। ওটার কোনো ক্ষতি হলেই অভিশাপ নেমে আসবে। ওটা রক্ষা করার জন্যে প্রাণ দিতেও আপত্তি নেই আমাদের। সরাসরি না হলেও প্রিন্স দিমিত্রি ওটা হারানোর ব্যাপারে জড়িত। দেশের লোক তাই জানবে। মন থেকে কোনো দিনই আর তাকে ভালোবাসতে পারবে না।
সিংহাসনে বসার অযোগ্য মনে করবে। থামলো একটু, ভাবলো, তারপর বলল, তাহলে বুঝতেই পারছেন, রূপালী মাকড়সা খুঁজে পেতেই হবে আমাদের, নইলে ডিউক রোজারেরই জিত। সর্বনাশ করেছি তাহলে, বলে উঠল রবিন, গলা কাঁপছে, ঢোক গিলল। কিশোর, মুসা, আমার পকেট খুঁজে দেখো। তন্ন তন্ন করে রবিনের সব পকেট খুঁজল মুসা আর কিশোর। টেনে উল্টে বের করে আনলো পকেটের কাপড়। নেই। জামার হাতের ভাঁজ, প্যান্টের নিচের ভাঁজ, জুতো মোজার ভেতর কোথাও খোঁজা বাদ রাখলো না। নেই তো নেই। পাওয়া গেল না রূপালী মাকড়সা। ভাবো রবিন, অবশেষে বলল কিশোর। ভালো করে ভেবে দেখো, কোথায় রেখেছিলে? তোমার হাতে ছিল ওটা, তারপর কি করলে? মনে করার চেষ্টা করলো রবিন। জানি না। হতাশ কণ্ঠ। রুমালের ভাঁজ থেকে পড়ে গিয়েছিল মেঝেতে। হাতে তুলে নিলাম। দরজায় ধাক্কা দেবার শব্দ হলো। জানালা দিয়ে লাফিয়ে এসে পড়ল মরিরো। তারপর আর কিছু মনে নেই। হুম। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। অ্যামনেশিয়া, আংশিক। মাথায় আঘাত পেলে মাঝে সাঝে ঘটে এটা। বিস্মরণ ঘটে। অতীত জীবনের সমস্ত স্মৃতি হারিয়ে যায় কারো। কেউ হারায় কয়েক হপ্তাহ, কেউ কয়েকদিন, কয়েক মিনিট হারিয়ে ফেলার ঘটনাও ঘটেছে অনেক। রবিনেরটা কয়েক মিনিট। কারো কারো বেলায় ঠিক হয়ে যায় এটা, আবার ফিরে পায় ওই স্মৃতি। ওর বেলায় কি ঘটবে জানি না। মাথায় আঘাত লাগার ৩-৪ মিনিট আগের সমস্ত ঘটনা মুছে গেছে তার মন থেকে। মনে হয় ঠিকই বলেছ, বলল রবিন। হয়তো তাই ঘটেছে। আহত জায়গায় হাত চলে গেল। খুব আবছাভাবে মনে পড়ছে এখন। সারা ঘরে ছুটোছুটি করছিলাম। মাকড়সাটা লুকানোর জায়গা খুঁজছিলাম। উত্তেজিত হয়ে পড়েছিলাম খুব। কার্পেটের তলায়, গদির তলায়, কিংবা আলমারিতে ঢুকিয়ে রাখার কথা মনে এসেছিল। তবে ওসব জায়গা নিরাপদ বলে মনে হয়নি। চুপ করল রবিন। অন্যরাও চুপ করে রইল কয়েক মুহূর্ত। এরপর কি করেছে মনে করার সুযোগ দিল রবিনকে, কিন্তু আর কিছু মনে করতে পারল না সে। আমাকে দেখার পর একটা কাজ করাই সবচেয়ে স্বাভাবিক, বলল মরিডো। পকেটে ঢুকিয়ে ফেলা। হয়তো তাই করেছেন, তবে ভালোমতো রাখতে পারেননি তাড়াহুড়োয়। তারপর যখন কার্নিশে উঠলেন, কোনোভাবে পড়ে গেছে মাকড়সাটা। ব্যালকনিতে যখন আছড়ে পড়েছেন, তখনও পড়ে গিয়ে থাকতে পারে। কিংবা হয়তো আমার হাতেই ছিল, পকেটে ঢোকায়নি, বলল রবিন। কোনো এক সময় হাত থেকে ছুটে পড়ে গেছে। কার্নিশ কিংবা ব্যালকনিতে পড়ে থাকার আশা খুব কম, তবে সম্ভবত নিচে আঙ্গিনায় পড়েছে। আঙ্গিনায় পড়ে থাকলে পাওয়া যাবে, বলল মরিডো। ব্যালকনি কিংবা কার্নিশে থাকলেও পেয়ে যাব, কিন্তু যদি পাওয়া না যায়। চুপ করে গেল সে। কিংবা ঘরেও ফেলে এসে থাকতে পারেন। এতক্ষণে কথা বলল ম্যারিনা। হয়তো খোঁজার কথা ভাববেই না গার্ডেরা, ধরেই নেবে আপনারা সঙ্গে নিয়ে গেছেন। যদি আঙ্গিনায় পাওয়া না যায়, আগামীকাল রাতে আবার সে ঘরে ফিরে যাব আমরা। খুঁজব। কার্নিশ আর ব্যালকনিও বাদ দেব না। সারাটা রাত ওই সেন্ট্রি রুমেই কাটিয়ে দিয়েছে ৩ গোয়েন্দা। ছাদে কেউ খুঁজতে আসেনি তাদেরকে। বেশ ভালোই বুদ্ধি করেছিল মরিরো। ব্যালকনি থেকে ঝোলানো দড়ি, একটা ডানজনের দরজায় পড়ে থাকা কিশোরের রুমাল, পরে জেনেছে ৩ গোয়েন্দা। অন্যদিকে চোখ সরিয়ে রেখেছে পাহারাদারদের। ছাদে খোঁজার কথা ভাবেইনি কেউ। আরও কিছুক্ষণ কথা বলে চলে গিয়েছিল মরিডো আর মেরিনা। তারপর লম্বা হয়ে কাঠের বেঞ্চেই শুয়ে পড়েছে ৩ কিশোর। সারাদিন প্রচণ্ড পরিশ্রম আর উত্তেজনার মাঝে কেটেছে। শক্ত কাঠের উপর শুয়েই ঘুমিয়ে পড়েছিল। পরদিন সূর্য ওঠার পর ভাঙল ঘুম। চোখ মেলল মুসা। বড় করে হাই তুলল। আর মোড়া ভাঙল। পাশে চেয়ে দেখল আগেই উঠে পড়েছে কিশোর। হালকা ব্যায়াম করছে মাংসপেশির জড়তা দূর করার জন্যে। উঠে বসল মুসা। জুতো গলালো পায়ে। দাঁড়ালো। এখনো ঘুমিয়ে আছে রবিন। সকালটা বেশ সুন্দর।
দেয়ালের ফোকর দিয়ে বাইরে উকি দিয়ে বলল মুসা, দিনটা ভালোই যাবে, তবে আমাদের জন্যে না। পেটের ভেতর সূচো নাচানাচি করছে, অথচ কোনো খাবার নেই, নাস্তাই নেই। লাঞ্চ আর ডিনার তো স্বপ্ন। কিশোর, খাওয়া টাওয়া পাবো কিছু? দুধ তোর তোমার খাওয়া। ঝাঁঝালো কণ্ঠ কিশোরের। কি করে বেরোবে এই মৃত্যুপুরী থেকে তাই জানি না। খাওয়া। মরিরো কি করছে না করছে, রাতেও আসতে পারবে কি না তাই বা কে জানে। সত্যি বেরোতে পারবো না আমরা এখান থেকে। চুপসে গেছে মুসা। তাহলে আর জীবনেও কিছু খাওয়া হবে না? হতাশ ভঙ্গিতে এদিক ওদিক মাথা নাড়ল সে। আচ্ছা কিশোর, তোমার কি মনে হয়? জেগে উঠলে মনে করতে পারবে রবিন। রূপালী মাকড়সা কোথায় রেখেছে বলতে পারবে। কিশোর কোনো জবাব দেবার আগেই চোখ মেলল রবিন। মিটমিট করে বন্ধ করল, তারপর আবার খুলল। আমরা কোথায়? বলতে বলতেই হাত নিয়ে গেল মাথার পেছনে আহত জায়গায়। ইহ, ব্যথা। হ্যাঁ, এইবার মনে পড়েছে। কি? কি মনে পড়েছে? লাফ দিয়ে দেয়ালের কাছ থেকে সরে এলো মুসা। রূপালী মাকড়সা কোথায় মনে পড়েছে? মাথা নাড়ল রবিন। এখানে কি করে এলাম সেটা মনে পড়েছে। ওহ! আবার হতাশ হয়ে পড়ল মুসা। আবার চলে গেল ফোকরের কাছে। ভেবো না রবিন, আশ্বাস দিল কিশোর। সময় যাক, তোমার মাথার যন্ত্রণা যাক, তারপর হয়তো মনে পড়ে যাবে সব কথা। এই, চুপ! চাপা গলায় হুঁশিয়ার করল মুসা। একটা লোক এদিকেই আসছে। দ্রুত পায়ে ফোকরের কাছে এসে দাঁড়ালো অন্য দুজন। ধুলাঢালা ধূসর রঙের পোশাক পরনে, সামনের দিকে লম্বা অ্যাপ্রন, হাতে ঝাড়ু, বালতি আর ন্যাকড়া। কয়েক পা এগিয়েই হাতের জিনিসগুলো নামিয়ে রাখলো লোকটা। ভুরু কুঁচকে তাকালো একবার সেন্ট্রি রুমের দিকে, পেছনের সিঁড়ির দিকে তাকালো, তারপর এগিয়ে এলো পায়ে পায়ে। টোকা পড়ল দরজায় আস্তে করে। মুসা, দরজাটা খুলে দাও, ফিসফিস করে বলল কিশোর। গার্ড নয়, ও জানে আমরা আছি এর ভেতর। টিটকিনি খুলে দিয়েই এক লাফে পাশে সরে এলো মুসা। তৈরি, যদি তেমনই বোঝে, লাফিয়ে পড়বে লোকটার ঘাড়ে। তিনজনে মিলে কাবু করে ফেলতে পারবে। আস্তে ঠেলা দিয়ে দরজা খুলল লোকটা। চট করে ঢুকেই ঠেলে বন্ধ করে দিল আবার পাল্লা। স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর গিয়ে দাঁড়ালো একটা ফোকরের কাছে। সিঁড়ির দিকে চেয়ে বলল, কেউ পিছু লেগেছে কিনা দেখছি, হুঁশিয়ার থাকা ভালো। 2 মিনিট চুপচাপ ফোকরের কাছে দাঁড়িয়ে রইল ওরা, দৃষ্টি সিঁড়ি আর ছাতের দিকে। না, কেউ লাগেনি পেছনে। অবশেষে বলল লোকটা, আমি ঝাড়ুদার, এক ফাঁকে উঠে চলে এসেছি। দেখেনি কেউ। মরিডোর মেসেজ আছে, জানতে চেয়েছে রবিনের মনে পড়েছে কিনা। না, জবাব দিল কিশোর। মরিডোকে বলবে মনে পড়েনি। বলবো। অধৈর্য হতে মানা করেছে মরিডো। আধার নামলেই আসবে সে। এই যে নিন খাবার। অ্যাপ্রনের পকেট থেকে একটা অয়েল পেপারের প্যাকেট বের করে দিল লোকটা। আরেক প্যাকেট থেকে একটা প্লাস্টিকের বোতল বের করলো। আর এই যে পানি। খাবারের প্যাকেট আর বোতল হাতে নিল মুসা। আমি যাই, বলল লোকটা। নিচের অবস্থা খুব খারাপ। ধৈর্য হারাবেন না সাহেবরা, প্রিন্স পল রক্ষা করবেন আপনাদের। তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল ঝাড়ুদার। দরজার ছিটকিনি তুলে দিল কিশোর। ইতিমধ্যে খাবারের প্যাকেট অর্ধেক খুলে ফেলেছে মুসা। স্যান্ডউইচ আর কিছু ফল। হাসি একান ওকান হয়ে গেল তার। আর দেরি করে লাভ কি, এসো শুরু করে দিই। একটা স্যান্ডউইচ নিয়ে প্যাকেটটা বেঞ্চে নামিয়ে রাখলো। কামড় বসালো খাবারে। রেখে রেখে খেতে হবে। একটা স্যান্ডউইচ তুলে রবিনের দিকে বাড়িয়ে ধরল কিশোর। এই খাবার আর পানি দিয়েই চলাতে হবে সারাটা দিন। প্রাসাদে মরিডোর লোক না থাকলেই মরেছিলাম। হ্যাঁ, স্যান্ডউইচ চিবোতে চিবোতে বলল রবিন। আচ্ছা, গতরাতে প্রিন্স দিমিত্রি আর মিনিস্ট্রাল পার্টি নিয়ে কি যেন আলাপ করেছিল মরিডোর সঙ্গে? মাথার ব্যথায় ভালোমতো কান দিতে পারিনি।
কিছু কিছু কথা তো দিনেই শুনেছ, বলল কিশোর। দিমিত্রির বাবার রাজত্বকালে প্রধানমন্ত্রী ছিলেন মরিডোর বাবা। ডিউক রোজার রিজেন্ট হয়েই তাকে চেয়ার ছাড়তে বাধ্য করল। তখন থেকেই রোজারের ওপর সন্দেহ মিনিস্ট্রলদের। ওরা বুঝে ফেলল দিমিত্রিকে সহজে প্রিন্স হতে দেবে না ডিউক। কাজে নেমে পড়ল ওরা। গোপনে একটা দল গঠন করল। প্রিন্স পলের নাম করে শপথ নিল নিজেদের প্রাণের বিনিময়ে হলেও রোজারের পরিকল্পনা সফল হতে দেবে না। গার্ড, অফিসার, এমনকি চাকর বাকর, ঝাড়ুদারদের মাঝেও লোক আছে তাদের। গতরাতে আমাদেরকে গ্রেফতার করার আদেশ দিয়েছিল রোজার, সেটা জেনে ফেলেছিল একজন গার্ড, মিনিস্ট্রাল পার্টির লোক। সঙ্গে সঙ্গে মরিডোকে জানিয়েছে সে ব্যাপারটা। এক বিন্দু দেরি করেনি মরিডো আর মেরিনা, ছুটে চলে এসেছে। নইলে তো গিয়েছিলাম ধরা পড়ে। স্যান্ডউইচে কামড় বসালো কিশোর, চিবিয়ে গিলে নিয়ে বলল, ছোটবেলায় প্যালেসে প্রায়ই আসতো মেরিনা আর মরিডো। কোথাও ঢোকা বারণ ছিল না ওদের। ফলে এই প্রাসাদের গলি ঘুপচি প্রায় সবই ওদের চেনা। গোপন কোনো পথ দিয়ে গিয়ে কোনো সুড়ঙ্গে ঢোকা যায়, সেখান থেকে নেমে যাওয়া যায় বিশাল নর্দমায়, জানে ওরা। গার্ডদেরও অনেকেই চেনে না ওই পথ। ওদের চোখ এড়িয়ে তাই সহজেই প্রাসাদে ঢুকে পড়তে পারে দুই ভাই বোন, বেরিয়ে যেতে পারে। খুব ভালো, বলে উঠল মুসা। তবে আমরা আটকে আছি ছাতে, এটা আবার খুব খারাপ কথা। তোমার কি মনে হয় গার্ডদের চোখ এড়িয়ে আজ রাতে আসতে পারবে ওরা? বের করে নিয়ে যেতে পারবে আমাদের? মনে তো হয়, বলল কিশোর। তার আগেই যদি অবশ্য ধরা না পড়ে যাই। এখান থেকে বেরিয়েই সোজা আমেরিকান অ্যাম্বাসিতে চলে যেতে হবে আমাদের। ক্যাসেটটা তুলে দিতে হবে ওদের হাতে। রোজারের বিরুদ্ধে এটা একটা সাংঘাতিক প্রমাণ। জেমস বন্ড হলে নিশ্চিন্ত থাকতে পারতাম এখন। হাতের অবশিষ্ট স্যান্ডউইচটুকু মুখে পুরে দিল মুসা। দুই চিবান দিয়ে গিলে ফেলল কোত করে। জেমস বন্ডের একটা সুবিধা আছে, যে বিপদেই পড়ুক না কেন ঠিক বেরিয়ে যায়। তার জন্যে বিপদে পড়া আর না পড়া সমান কথা। কিন্তু আমাদের নিজেরা কিছুই করতে পারছি না। অন্যের উপর নির্ভর করে হা হয়ে বসে থাকতে হবে সারাটা দিন। আমাদের সাধ্যমতো আমরা করেছি, করব, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। এখান থেকে বেরিয়ে যাব, প্রিন্স দিমিত্রিকে সাহায্যও করব। সহজে হাল ছাড়ছি না। তবে মরিডো আর মেরিনা আসার আগে হা করেই বসে থাকতে হবে আমাদের, এতে কোনো সন্দেহ নেই। সেকেন্ড, নাস্তা লাঞ্চ সব একেবারেই সেরে ফেলবে নাকি? বাড়ানো হাতটা ঝট করে সরিয়ে নিল মুসা। করুণ চোখে তাকালো অবশিষ্ট কয়েকটা স্যান্ডউইচের দিকে। মনে করিয়ে দিয়েছ, ধন্যবাদ। ঠিক আছে, লাঞ্চের সময়ই না হয় আবার খাবো। আসলে জানোই তো, গোটা 20 স্যান্ডউইচ খাওয়ার পরেও একটা হাঁস খেয়ে ফেলতে পারি। এখান থেকে বেরিয়ে যেতে পারলে ডাবল খেয়ে পুষিয়ে নিও, বলল কিশোর। ভবিষ্যতে বেশি খাওয়ার জন্যেই এখন কম খেয়ে প্রাণটা বাঁচিয়ে রাখতে হবে তোমাকে। অনেক বড় একটা দিন পড়ে আছে সামনে। সত্যি, অনেক দীর্ঘ একটা দিন। সারাটা দিন শুয়ে বসেই কাটাতে হলো ওদের। কখনো উঠে গিয়ে ফোকরে চোখ রাখে, ছাতে কেউ উঠে আসছে কিনা দেখে। অবশেষে সেন্ট ডোমিনিকোসের সোনালি গম্বুজের চূড়ার কাছে নেমে গেল সূর্যটা। দু এক মুহূর্ত ঝুলে রইল যেন অনিশ্চিতভাবে। তারপর টুপ করে ডুবে গেল পাহাড়ের ওপাশে। ডেনজো নদীর তীরে ঘন গাছগাছালির ভেতর থেকে ভেসে এলো ঘরে ফেরা পাখির কলরব। সেটাও থেমে গেল এক সময়। রাত নামল, ঘন হলো অন্ধকার। সমস্ত প্রাসাদটা নীরব, নিঝুম। রাত বাড়ল, বাড়তেই থাকলো। দেখা নেই মরিডোর। অস্থির হয়ে উঠছে তিন গোয়েন্দা। তবে কি সে আসবে না? কোনো রকম বিপদে পড়ে গেল? দরজা খুলল মুসা। অন্ধকার ছাদ, আকাশে মেঘ জমেছে। দূরে মিটমিট করছে শহরের আলো। বাতিগুলোরও ঘুম পেয়েছে যেন। হঠাৎ ধড়াস করে উঠল হৃৎপিণ্ডটা। পাই করে ঘুরল মুসা।
কখনো নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে ওরা, টেরই পায়নি। সেন্ট্রি রুমের দরজা বন্ধ করে দিয়ে টর্চ জ্বালল মরিরো। ফিসফিস করে বলল, এবার বেরোতে হয়, চলুন, আমেরিকান এম্বাসিতে যেতে হবে। পরিকল্পনা বদল করেছে ডিউক রোজার। খবর পেলাম প্রিন্স দিমিত্রির অভিষেক অনুষ্ঠান স্থগিত ঘোষণা করবে সে আগামীকালই। নিজেকে অনির্দিষ্টকালের জন্যে রিজেন্ট ঘোষণা করবে। ঠেকানো যাবে না? জানতে চাইল কিশোর। সম্ভব না। জনসাধারণকে যদি আসল কথাটা জানানো যেত, ছুটে আসতো ওরা, ধ্বংস করে দিত রোজারকে। কিন্তু জানানো যাচ্ছে না। টেলিভিশন আর রেডিও স্টেশন দখল করে বসে আছে ডিউকের লোক। মিলিটারি দিয়ে ঘিরে রেখেছে। ওদেরকে হটানোর ক্ষমতা আমাদের নেই। রবিনের দিকে ফিরল। রূপালী মাকড়সা কোথায় রেখেছেন মনে পড়েছে? আঙ্গিনায় পাওয়া যায়নি ওটা। ধীরে ধীরে মাথা নাড়ল রবিন। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। মাকড়সাটা যদি পাওয়া যায়, বলে উঠল কিশোর, কি লাভ হবে? রোজারকে ঠেকানো যাবে এখন? হয়তো। কথা বলল মেরিনা। মিনিস্ট্রলরা গোপনে একটা সভা ডাকতে পারবে। পাড়ার মাতাব্বর গোছের কিছু কিছু লোককে ডেকে আনা হবে। মাকড়সাটা দেখিয়ে বলতে পারবে প্রিন্স দিমিত্রি সাহায্য চান। আমাদের হাতের রূপালী মাকড়সা দেখলে অবিশ্বাস করবে না তারা। খবরটা ছড়িয়ে পড়বে। এতে হয়তো স্রোতের মোড় ঘুরেও যেতে পারে। শুধু ডেনজোর শহরের লোক ক্ষেপে উঠলেই রোজারের 12টা বাজবে। তাহলে? জোর দিয়ে বলল কিশোর, মাকড়সাটা খুঁজে বের করতেই হবে আমাদের, এবং সেটা এই প্রাসাদ ছাড়ার আগেই। ব্যালকনি, কার্নিস সব খুঁজব। শেষে ঢুকব সেই ঘরে। রূপালী মাকড়সা না নিয়ে যাব না। বুঝতে পারছেন কি ভয়ানক ঝুঁকি নিতে যাচ্ছেন? হুঁশিয়ার করল মরিরো। পারছি, শান্ত কণ্ঠে বলল কিশোর। তবে বিপদে নাও পড়তে পারি। ওই ঘরে আবার ফিরে যাব আমরা। ভাববে না কেউ। অন্তত সে সম্ভাবনা কম। সেন্ট্রি রুম ছাড়ার আগে প্রতিটি সম্ভাবনার ব্যাপারে আলোচনা করল ওরা। এখানে ঢুকেছিল, এটা যাতে কেউ বুঝতে না পারে সে ব্যাপারেও খুব সতর্ক হলো। পড়ে থাকা খাবারের প্রতিটি কণা তুলে নিল, ফেলে দিল ফোকর দিয়ে ডেনজো নদীতে। প্যাকেটের কাগজটা দোলে মুচড়ে বল বানিয়ে ফেলে দিল। মোট কথা, কোনো রকম চিহ্নই রাখল না। রাত আরও বাড়ার অপেক্ষায় রইল ওরা। পাহারাদারদেরকে ঝিমিয়ে পড়ার সময় দিল। অনেক অপেক্ষা করেছি, একসময় বলে উঠল মরিডো। দুটো বাড়তি টর্চ এনেছি। এই যে। পকেট থেকে ছোট দুটো টর্চ বের করে মুসা আর কিশোরের হাতে তুলে দিল। নিতান্ত দরকার না হলে জ্বালাবেন না। গত রাতের মতোই আমি আগে থাকব, মেরি সবার পেছনে, ঠিক আছে? নীরবে মাথা কাত করে সমর্থন জানালো 3 গোয়েন্দা। এক সারিতে সেন্ট্রি রুম থেকে বেরিয়ে এলো ওরা। একটাও তারা নেই আকাশে, ঢেকে গেছে কালো মেঘে। ওরা বেরোতে না বেরোতেই একটা দুটো করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো বড় বড়। সিঁড়ি বেয়ে নেমে এলো ওরা। 5 তলার করিডোরে নেমে থামলো। কালি গুলে দিয়েছে যেন কেউ। আধ হাত দূরের জিনিস দেখা যায় না। চুপচাপ দাঁড়িয়ে রইল পুরো 1 মিনিট। না, কোনো শব্দ কানে আসছে না। মরে গেছে যেন বিশাল প্রাসাদটা। ঝুঁকি নিতেই হলো। টর্চ জ্বালল মরিডো। অন্ধকারে এগোতে পারবে না নইলে। একবার জেলেই নিভিয়ে দিল আবার। পথ দেখে নিয়ে পা বাড়ালো। অন্ধকারে এগিয়ে চলেছে ওরা। মাঝে মাঝে টর্চ জেলে পথ দেখে নিচ্ছে মরিডো। পেরিয়ে এলো অসংখ্য করিডোর, সিঁড়ি। ছেড়ে দিলে বলতেই পারবে না 3 গোয়েন্দা কোন পথে এসেছে। পথ চিনে ফিরে যেতে পারবে কিনা সন্দেহ। মস্ত এক গোলক ধাঁধা যেন। তবে মরিডো চেনে পথ। একটা ঘরে এসে ঢুকলো সবাইকে নিয়ে। ছিটকিনি তুলে দিল দরজায়। একটু জিরিয়ে নেই এখানে, বলল মরিরো। এ পর্যন্ত তো ভালোই এলাম, তবে সবচেয়ে সহজ পথটা পেরিয়েছি। এবার আসতে পারে বিপদ। আমার মনে হয় আমাদেরকে প্যালেসে আর খুঁজছে না ওরা এখন। তাহলে সতর্কতায় ঢিল পড়তে বাধ্য।
সুযোগটা নেব আমরা। প্রথমে যাব সেই ঘরে, রূপালী মাকড়সা পাই আর না পাই। তারপর চলে যাব ডানচনে, সেখান থেকে নেমে পড়ব পাতালে ট্রেনে, মাটির তলা দিয়ে চলে যাব আমেরিকান অ্যাম্বাসির কাছে। আপনাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েই অন্য কাজে হাত দেব। পোস্টার টানাবো, হরতাল করব মিনস্ট্রলদের নিয়ে, ডিউক রোজারের শয়তানি ফাঁস করে দেব, জনগণকে চেতিয়ে দেবার চেষ্টা চালাবো। তারপর যা থাকে কপালে হবে। চুপ করল সে। তারপর বলল, চলুন যাই। জানালা দিয়ে বেরিয়ে গত রাতের মতো ব্যালকনিতে নামি। কার্নিশ ধরে চলে যাব সেই ঘরটায়। দুটো দড়ি নিয়ে এসেছে ওরা, একটা মরিডোর হাতে পেঁচানো, আরেকটা মেরিনার কোমরে। হাতের দড়িটা খুলে নিয়ে জানালার মাঝখানের দণ্ডের সঙ্গে শক্ত করে বাঁধল মরিডো। তারপর দড়ি বেয়ে নেমে চলে গেল। কয়েক মুহূর্ত পরেই চাপা শীষের শব্দ এলো ব্যালকনি থেকে। তার মানে পৌঁছে গেছে সে, ওদেরকে যাবার জন্যে ইঙ্গিত করেছে। মুসা নেমে চলে গেল, তাকে অনুসরণ করল কিশোর। জানালা দিয়ে বাইরে উঁকি দিল ম্যারিনা আর রবিন। ব্যালকনিতে আবছা আলো নড়াচড়া করছে। টর্চের মুখে হাত চাপা দিয়ে রূপালী মাকড়সা খুঁজছে তিনজনে। খানিক পরেই নিভে গেল আলো। আবার শোনা গেল চাপা শীষ। রবিনকে দড়ি ধরে ঝুলে পড়তে বলল মেরিনা। ব্যালকনিতে নেমে এসেছে ৫ জনে। দড়িটা ঝুলে আছে, থাকবে এভাবেই। রূপালী মাকড়সা খোঁজা শেষ করে আবার এ পথেই ফিরে যেতে হবে। করিডোর আর গোপন কিছু সিঁড়ি বেয়ে নামবে মাটির তলার ডানজনে। মাকড়সাটা এখানে পড়েনি, অন্ধকারে ফিসফিস করে জানালো মরিডো। কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছে উত্তেজিত। কে জানে নদীতেই পড়ে গেল কিনা। তবে ঘরটা আর কার্নিশ না দেখে শিওর হওয়া যাবে না। ব্যালকনির রেলিং টপকে কার্নিশে নামল ওরা। দেয়ালের দিকে মুখ করে এক সারিতে এগিয়ে চলল শামুক গতিতে, তেমনি নিঃশব্দে। কার্নিশটা যেখানেই ৯০ ডিগ্রি কোণ করে মোড় নিয়েছে, সেখানে এসে মুহূর্তের জন্যে থমকে গেল রবিন। নিচে অন্ধকারের দিকে তাকালো। এখানে পড়ে যায়নি তো রূপালী মাকড়সা? তাহলে গেল? আর পাওয়া যাবে না ওটা। এর বেশি ভাবতে চাইল না রবিন। পাশে সরে সরে আবার এলো সঙ্গীদের সঙ্গে। কয়েক পা করে এগিয়েই টর্চ জেলে দেখে নিচ্ছে মরিডো। শেষ পর্যন্ত পৌঁছলো, এসে সেই ঘরটার ব্যালকনিতে। কিন্তু পাওয়া গেল না রূপালী মাকড়সা। শেষ ভরসা এখন ওই ঘর। ওখানেও যদি না পাওয়া যায়, রবিনের মতোই আর ভাবতে চাইল না সেও। সবাই এসে উঠল ব্যালকনিতে। সাবধানে পর্দা সরিয়ে ঘরের ভেতরে উকি দিল মরিডো। অন্ধকার, কেউ আছে বলে মনে হলো না। টর্চের আলো ফেলে নিশ্চিত হলো কেউ নেই। একে একে ঘরে এসে ঢুকলো ওরা সবাই। এইবার খুঁজতে হবে, বলল কিশোর। কোথাও বাদ দিলে চলবে না। আনাচে কানাচে জিনিসপত্রের তলায় সব জায়গায় দেখতে হবে। হঠাৎ তীক্ষ্ণ কর্কশ একটা শব্দে চমকে উঠল সবাই। কি করে জানি ঘরে এসে ঢুকেছে একটা ঝিঝি পোকা। ঘরে ঝিঝি ঢোকা সৌভাগ্যের লক্ষণ, ফিসফিস করে বলল মুসা। এটা আফ্রিকান প্রবাদ। প্রচুর সৌভাগ্য এখন দরকার আমাদের। হয়েছে, বলল কিশোর। কথা না বলে এসো, এখন কাজ করি। খুঁজতে শুরু করলো ওরা। হাঁটু মুড়ে বসে, দরকার পড়লে উপুর হয়ে শুয়ে প্রতিটি বর্গ ইঞ্চি জায়গা খুঁজে দেখতে লাগলো। কার্পেটের তলা, গদির নিচে দেখলো আগে, তারপর দেখলো খাট, আলমারি আর অন্যান্য আসবাবপত্রের তলায়। শেষে দেখলো আলমারির প্রতিটি ড্রয়ার। মাকড়সাটা লুকিয়ে রাখা যেতে পারে এমন প্রতিটি জায়গায়। খাটের তলায় ঢুকে পড়ল রবিন। হাতে লাগলো শক্ত মসৃণ কিছু। পেয়েছি বলে চেঁচিয়ে উঠেই চুপ হয়ে গেল। প্রতিটি টর্চের আলো এসে পড়ল তার হাতের ওপর। ধাতব জিনিস, তবে রূপালী মাকড়সা নয়, অ্যালুমিনিয়ামের তৈরি। ক্যামেরার ফিল্মের কৌটা ঢাকনা। ধুত্তর, ক্রল করে এগিয়ে গেল রবিন। উপুর হয়ে
বসে আলো ধরে রেখেছে মুসা। ক্রিক ক্রিক তীক্ষ্ণ শব্দ উঠল। আলো সরে গেল মুসার টর্চের। সবাই দেখল ঘরের কোণের দিকে দ্রুত সরে যাচ্ছে কালো একটা পোকা। ঝিঝি আলোয় অস্বস্তি বোধ করছে, ছুটে অন্ধকারে পালাতে চাইছে। কপাল খারাপ পোকাটার। তাড়াহুড়ো করে লাফিয়ে সরতে গিয়ে পড়ল প্রিন্স পলের মাকড়সার জালে। ছাড়া পাবার জন্যে ছটফট করতে লাগলো। দুলে উঠল চাল। সুতো বেয়ে খবর পৌঁছে গেল মাকড়সার কাছে। তক্তার প্রান্ত আর মেঝের মাঝখানে সেই ফাঁকটাতে বসে আছে মাকড়সা, গায়ে গা ঠেকিয়ে। দুটো লাল বড় বড় চোখ চকচক করছে আলোয়। দ্রুত জাল বেয়ে উঠে এলো একটা মাকড়সা। তাই করে ওরা। সঙ্গী সাথী যতই থাকুক, শিকার ধরা পড়লে এক জালে একটা মাকড়সাই উঠে আসে। মুখ থেকে আঠালো সুতো বের করে পেঁচিয়ে ফেলে শিকারকে। তারপর ধীরে সুস্থে বসে আরাম করে চুষে খায় রস। খুব বেশিক্ষণ ছটফট করতে পারল না বেচারা ঝিঝি। দ্রুত জড়িয়ে যেতে লাগলো আঠালো সুতোয়। নড়ার ক্ষমতাই আর রইল না। সাদাটে কালো একটা গোল পুটুলি হয়ে ঝুলে রইল জালে। ছুটে গিয়ে ঝিঝিকে মুক্তি দেবার প্রচণ্ড ইচ্ছেটা জোর করে বোধ করল রবিন। পোকাটাকে সরিয়ে আনতে হলে জাল ছিঁড়তে হবে মাকড়সার। হয়তোবা মাকড়সাটাকে আহত করতে হতে পারে, কিন্তু সেটা অসম্ভব। ভ্যারেনিয়ার সৌভাগ্যবাহী প্রাণীর গায়ে আঙ্গুল ছোঁয়ালেই মৃত্যুদণ্ড হয়ে যাবে তার। কই, তোমার আফ্রিকান প্রবাদের কি হলো? মুসার দিকে ফিরে বলল রবিন। আমাদের সৌভাগ্য আনতে গিয়ে ওই বেচারাকেই মরতে হলো। ভাবছি আমরাও না আবার রোজারের জালে জড়িয়ে মরি, ওই ঝিঝিটার মতোই। চুপ করে রইল মুসা। খাটের তলায় পাওয়া গেল না রূপালী মাকড়সা। বেরিয়ে এলো রবিন। আলমারির সমস্ত ড্রয়ার খুলে মেঝেতে ফেলেছে মরিডো আর কিশোর। ফোকরে হাত ঢুকিয়ে দেখছে। মনে হয়, ফিসফিস করে বলল কিশোর, নদীতেই পড়ে গেছে মাকড়সাটা, গার্ডেরা পায়নি। আপনি শিওর তো? মরিডোকে জিজ্ঞেস করল সে। শিওর, বলল মরিডো। ভয়ানক ক্ষেপে আছে ডিউক রোজার। মাকড়সাটা পেয়ে গেলে অন্যরকম থাকতো তার মেজাজ। পেছনে এসে দাঁড়ানো রবিনের দিকে ফিরল সে। আলো ফেলল তার গায়ে। এদিক ওদিক মাথা নাড়ল রবিন ধীরে ধীরে। সে আগের মতোই অন্ধকারে ঢেকে আছে তার স্মৃতির কয়েকটা মিনিট। কিছুতেই ঢাকনা সরাতে পারছে না ওখান থেকে। ঠিক আছে, আবার একবার খুঁজে দেখি সারা ঘর, বলল মরিডো। কিশোরের দিকে ফিরল। আসুন, আমরা সুটকেসগুলো দেখি। ম্যারি, তুমি দেখো বালিশের খোলের ভেতরে। গদিটাও তুলে দেখো আরেকবার। জানে ওরা বৃথা সময় নষ্ট, তবু আরেকবার খুঁজে দেখল। পাওয়া গেল না রূপালী মাকড়সা। ঘরের মাঝখানে এসে জড়ো হলো সবাই। নেই এই ঘরে। কাঁপছে মরিডোর গলা। রোজারের লোকেরা পায়নি, আমরা পেলাম না, তার মানে গেল রূপালী মাকড়সা। নদীতেই পড়েছে ওটা, পাওয়ার আশা নেই আর। তাহলে কি করব এখন আমরা? বলল কিশোর। স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দিয়েছে মরিডোর হাতে। এছাড়া গতি নেই এ প্রাসাদে। ওর সাহায্য ছাড়া এখানে কিছুই করতে পারবে না তিন গোয়েন্দা। বেরিয়ে যাব, বলল মরিডো, নিরাপদ জায়গায়। তার মুখের কথা মুখেই রইল। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। দপ করে জেলে উঠল তীব্র উজ্জ্বল বৈদ্যুতিক আলো। চোখ ধাঁধিয়ে গেল ওদের। খবরদার, যেখানে আছো দাঁড়িয়ে থাকো। এলো কর্কশ আদেশ। অ্যারেস্ট করা হলো তোমাদের। দীর্ঘ একটা মুহূর্ত দ্বিধা দ্বন্দ্বে ভুগল পাঁচজনে। হঠাৎই নড়ে উঠল মরিডো। লাফ দিল সামনে। একই সঙ্গে চেঁচিয়ে উঠল, মেরিনা, ওদেরকে নিয়ে পালাও, বেটাদের ঠেকাচ্ছি আমি। আসুন, চেঁচিয়ে উঠল মেরিনা। জানালার দিকে ছুটেছে। আসুন আমার সঙ্গে। পাই করে ঘুরে জানালার দিকে দৌড় দিতে গেল রবিন আর কিশোর।
শক্ত একটা থাবা পড়ল কিশোরের ঘাড়ে। তার শার্টের কলার চেপে ধরেছে, কিছুতেই ছাড়াতে পারল না সে। দু পা এগোলো রবিন, পরক্ষণেই পিঠের উপর এসে পড়ল ভারী দেহ। জড়াজড়ি করতে করতে গায়ের উপর এসে পড়েছে মরিডো আর এক প্রহরী। ধাক্কা লেগে দড়াম করে হাত পা ছড়িয়ে আছড়ে পড়ল রবিন। জোরে ঠুকে গেল কপাল আর মাথার একটা পাশ। মেঝেতে পুরো কার্পেট না থাকলে খুলি ফেটে যেত হয়তো। গত ২৪ ঘন্টায় এই নিয়ে দুবার আঘাত পেল মাথায়। জ্ঞান হারালো রবিন। রহস্য এখন আরো গভীর হচ্ছে। রূপালী মাকড়সার জাল যেন ৩ গোয়েন্দাকে ঘিরে ফেলেছে। তাহলে পরের পর্বেই কি উন্মোচিত হবে সত্য? সাথে থাকুন, আমাদের সাথেই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পের সাথেই থাকুন।